সৌম্য সরকার এই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম যে ম্যাচ সেখানে 0 রানে আউট হয়ে গেছেন। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে বাংলাদেশের ইনিংসের প্রথম ওভারেই। এর পরের ম্যাচে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে যে তিনি নেই এই খবরটা সৌম্য সরকার জেনেছেন কিভাবে, কার কাছ থেকে? তাকে কি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন, কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিংহে বলেছেন, কোনো টিমমেট বলেছেন, নাকি টিম শিট দেখে সৌম্য জানতে পেরেছেন যে ওই ম্যাচে তিনি খেলছেন না? ঘটনাটা যেভাবেই ঘটে থাকুক না কেন, দলে তিনি নেই এইটা জেনে সৌম্য সরকারের প্রতিক্রিয়াটা কি হয়েছিল বলে আপনার ধারণা? সৌম্য প্রচণ্ড রেগে গিয়েছেন, প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছেন, প্রচণ্ড হতাশায় মুষড়ে পড়েছেন, মাথার চুল সৌম্য সরকার ছিঁড়ছেন যে আমার আর এই বিশ্বকাপে খেলা হলো না। না, আমার ধারণা সৌম্য সরকারের প্রতিক্রিয়াটা ছিল হাসির। সৌম্য হেসেছিলেন, প্রকাশ্যে না হলেও মনে মনে হেসেছিলেন। কেননা সৌম্য বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে গত 9 বছর ধরে থাকার সূত্রে তিনি জানেন বাংলাদেশ ক্রিকেটের তার কাছে আবার ফিরতেই হবে, হয়তোবা এই বিশ্বকাপেই ফিরতে হবে। তার নিজের কিছু করতে হবে না, অন্যদের ব্যর্থতাতেই সৌম্য সরকারকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ এখন কিন্তু ঠিক ওই বাস্তবতার মুখোমুখি। শূন্যের চক্করে আটকে পড়ার কারণে সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে। সেই শূন্যের চক্করে তো এখন তানজিদ হাসান তামিমও আটকে পড়েছেন। সর্বশেষ 2টা ম্যাচে তিনি আউট হয়েছেন 0 রানে। এই বিশ্বকাপে তার পারফরমেন্সও লিটন শান্তকে নিয়ে যেভাবে আমরা কথাবার্তা বলি সেটার রাডারের একটু নিচে চলে গেছে তাই তানজিদ তামিম, কিন্তু তার পারফরমেন্সের অবস্থাও ভয়াবহ রকম খারাপ। ফলে ভারতের বিপক্ষে ম্যাচে তানজিদ তামিমকে বসিয়ে আবার সৌম্য সরকারকে আনার মতো একটা অবস্থায় বাংলাদেশ দল চলে গিয়েছে বলে কি আপনার মনে হয় না? দেখেন, বাংলাদেশ ক্রিকেটটা বড় দুর্ভাগা। আমাদের এইরকম সমর্থন, এরকম মানুষ খেয়ে না খেয়ে ক্রিকেটে মানে নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকা সব কিছুই আসলে ক্রিকেট কেন্দ্রিক। আমাদের ভালোবাসা, আমাদের উল্লাস, আমাদের উৎসব, কিন্তু সেই জায়গাটাতে হতাশাই বাংলাদেশ বেশিরভাগ সময় পায়। হ্যাঁ, বিশ্বকাপের আমরা সুপার 8 পর্বে গিয়েছি, আমরা প্রাথমিক লক্ষ্য পূরণ করছি, সেটা ঠিক আছে, কিন্তু মোটা দাগে এই বিশ্বকাপ অভিযানটা কি আমাদেরকে খুব ভালো বলার কোনো উপায় আছে? ওইভাবে কি আসলে বলতে পারবেন? আপনি যদি বলেন যে হিস্ট্রিতে আমরা কি করেছি সেই হিসাব করলে এটা ভালো অর্জন, কিন্তু আসলে এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমাদের সেটা বলার মতো কোনো কিছু হয়নি, এবং তাতে আমাদের টপ অর্ডারের ব্যর্থতার দায়টা অনেক অনেক বড়। সেইখানটাতে আমাদের ওপেনিং পার্টনারশিপের দায়টা অনেক অনেক বেশি। আপনি দেখেন, সৌম্যকে যে বাদ দেওয়া হয়েছিল, বাদ দেওয়াটা জাস্টিফাইড ছিল নিঃসন্দেহে। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে তিনি সেকেন্ড বলে যে আউট হলেন 0 রানে, ওইটা তো আর তার প্রথম 0 না, তার তো 0 টি20 ম্যাচে 0 ওয়ার্ল্ড রেকর্ডই তিনি করে ফেলেছেন। ইনফ্যাক্ট ওই ইনিংসটা ছিল তার সর্বশেষ 4টা ইনিংসের মধ্যে 3 নাম্বার 0, ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচটা ধরে। সো 4 ম্যাচের মধ্যে যেই ব্যাটসম্যান 3বার 0 রানে আউট হয়েছেন তাকে একাদশ থেকে তো বাদ দেওয়াটা খুবই যৌক্তিক। তাহলে তানজিদ তামিমকে আপনি একাদশ থেকে এই মুহূর্তে কেন বাদ দিবেন না? এই প্রশ্নের সামনেও তো আপনার এসে দাঁড়াতে হবে। যেটা আমি বলছিলাম যে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ব্যর্থতার কারণে তারা যেহেতু অভিজ্ঞ, তারা যেহেতু এক্সপেকটেশন তাদের কাছে বেশি, এবং একজন যেহেতু ক্যাপ্টেন, ফলে এইটা নিয়ে চর্চাটা অনেক বেশি হয়েছে, লজিক্যাল। কিন্তু তানজিদ তামিমেরও কিন্তু এটা একটা টেরিবল একটা ওয়ার্ল্ড কাপ কাটছে। একটা মাত্র ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি 35 রানের একটা ইনিংস খেলেছিলেন, বাকি যে 4টা ইনিংস, সেই 4টা ইনিংস মিলিয়ে তিনি করেছেন মাত্র 12 রান। প্রথম ম্যাচে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন 3 রান, পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 9 রান, নেদারল্যান্ডসের বিপক্ষে ওই যে বললাম 35 রানের ইনিংস খেললেন, নেপালের বিপক্ষে 0 রানে আউট হয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি 0 রানে আউট হলেন। সর্বশেষ 2টা ম্যাচেই কিন্তু তিনি একটাতে ফার্স্ট বলে একটাতে থার্ড বলে আউট হয়েছেন। আর প্রথম 2টা ম্যাচে বলছিলাম 2টাই সেকেন্ড ওভারে গিয়ে তিনি আসলে আউট হয়েছেন, এখানে 2টাই ফার্স্ট ওভারে আউট হয়েছেন। তাহলে 5 ম্যাচে তিনি করেছেন 47 রান, 4টা তার সিঙ্গেল ডিজিটে আউট হওয়ার সংখ্যা, সর্বশেষ 2টাতে তিনি 0 রানে আউট হয়েছেন, অ্যাভারেজ হচ্ছে গিয়ে তার 9.6, তার স্ট্রাইক রেটও 100 সামান্য একটু বেশি। এটা কোনো পারফরমেন্স আমাকে বলেন বিশ্বমঞ্চে গিয়ে? আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের হিসাবটা ধরেন, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা ওই যে ওই সময় তামিম ইকবালের খেলা না খেলা, তার শেষ সময়ে সরে যাওয়া, এটা নিয়ে অনেক নাটক হয়েছে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা এক ধরনের জেদ করে মনে হয়েছিল যে আমরা কোনো ওপেনার নিয়ে যাইনি, এক্সট্রা কোনো ওপেনার, আমরা 2 ওপেনারই নিয়ে গেছি, লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তাদেরকে দিয়ে এই ওয়ার্ল্ড কাপের 9টা ম্যাচেই আমরা ওপেন করিয়েছি, এবং তারা মোটা দাগে ফেল করেছেন। তানজিদ তামিম একটা ম্যাচে 50 করেছেন, লিটন 2টা ম্যাচে 50 করেছেন, কিন্তু মোটা দাগে 2জনই আসলে ফেল করেছেন। আমাদের ওইখানে কোনো আর বিকল্প ছিল না।
টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা স্কোয়াডে 3 জন প্রপার ওপেনার নিয়ে গিয়েছি এবং এই 5টা ম্যাচের মধ্যে আসলে আরও একজনকে আমরা ইউজ করেছি, 4 জন ওপেনার আমরা ইউজ করেছি। আমরা এখানে লিটন দাসকে ইউজ করেছি, আমরা ওপেনার হিসেবে সৌম্য সরকারকে ইউজ করেছি, ওপেনার হিসেবে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তাকেও 2টা ম্যাচে ওপেন করানো হয়েছে। কিন্তু এই 5টা ম্যাচে যেটা কমন ছিল সেটা হচ্ছে এক সাইডে তানজিদ হাসান তামিম ছিলেন, এক সাইডের ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম ছিলেন, মানে বাকি যে 3 জন সৌম্য, লিটন, শান্ত, তাদেরকে আসলে ঘুরিয়ে ফিরে এই 5টা ম্যাচে খেলানো হয়েছে। সো তানজিদ তামিম তো ওই 5টা ম্যাচে খেলে সেই আস্থার প্রতিদানটা দিতে পারেন নাই। তানজিদ তামিমও কি সেই পথে হাঁটছেন যে না কোনো একদিন কোনো একটা ম্যাচ খেলে দিবেন, সেই আশাতেই আমরা, যেই আশাতে সৌম্যর উপরে ইনভেস্ট করেছি, যেই আশাতে আমরা লিটনের উপরে এত বছর ধরে ইনভেস্ট করছি, সেই আশাতে কি এখন এই তানজিদ তামিমের উপর আমাদের ইনভেস্ট করতে হবে? তানজিদ তামিমের টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা ফ্যান্টাস্টিক হয়েছিল। তার ডেবুই তো হয়েছে টি-20 ফরম্যাটে এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাতে, সেখানে 5টা ম্যাচ আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের 2টা ম্যাচ। প্রথম 7 ম্যাচের মধ্যে তার কিন্তু তিনটা 50+ স্কোর ছিল, 2টাতে তিনি নট আউট ছিলেন এবং ওই 3টা 50+ স্কোরের মধ্যে তার স্ট্রাইক রেট ছিল 138, 140, 142। সো আমাদের মনে হয়েছিল যে না, আমরা প্রপার টি-20 একজন ব্যাটসম্যান, যেহেতু তার বাউন্ডারি হিটিং এবিলিটি খুব ভালো, ওভার দ্য টপ খেলতে পারেন, একজন প্রপার টি-20 ব্যাটসম্যান আমরা এই জায়গাটাতে পেতে পারি তানজিদ তামিমের মাধ্যমে। কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে তিনি ওয়ান্স এগেইন এক্সপোজ হয়ে গেলেন, ঠিক যেমনভাবে এক্সপোজ তিনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে হয়েছিলেন। একটা ইনিংস বাদে ওইখানে কিন্তু তারও কোনো ভালো ইনিংস ছিল না। ওই যে বললাম বাংলাদেশ ক্রিকেট দুর্ভাগা, এখন তাই আমাদের মনে হচ্ছে যে তাহলে আর তানজিদ তামিম কেন, তাহলে আবার সৌম্যকে ফিরিয়ে আনি, তার তো অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স আছে, তিনি তো অ্যাটলিস্ট ভারতের সম্পর্কে একটা ধারণা আছে, ফলে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌম্য সরকারকে ফিরিয়ে আনলে কেমন হয় ওপেনার হিসাবে। এখন আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে ভাই সমাধানটা কি, আমি ভাই জানি না, আমি ভাই সত্যিই জানি না। আপনি একটা টিমে আপনি প্রপার 3 জন ওপেনার নিয়ে গেছেন স্কোয়াডে, এর চেয়ে বেশি তো ওপেনার নেওয়া সম্ভব না। সম্ভব? আচ্ছা, তারপরে আপনি 4th আরেকজনকে ওপেনার হিসেবে ইউজ করেছেন, সেই তিনি নাজমুল হাসান শান্ত, সেটা না হয় তার অফ ফর্মের কারণে, কিংবা ধরেন হচ্ছে গিয়ে তিনিও ওপেন করেছেন, এইসব কিছু বিবেচনা নিয়ে তাকে করেছেন। তো 4জন ওপেনার ইউজ করার পরে আমি তানজিদ তামিমের কথা বলছি, যে অন্যদের অবস্থা যে ভালো বিষয়টা তা না, লিটন দাসের অবস্থা যে ভালো বিষয়টা তা না, কিন্তু যেহেতু তিনি আবার কিপার হিসাবে দলে এর মধ্যে তার জায়গাটা আবার পাকাপোক্ত করে ফেলেছেন, তো কিপার হিসেবে তো তাকে আসলে রাখতেই হবে। তো সেই হিসাবে আমি তার কথা বাদ দিয়ে বলছি। এখন তাহলে আপনার মানে সমাধানটা কি? আমাদের 4 ওপেনারে 4 জন ব্যর্থ হয়েছে, এখন কি আমরা 5 নাম্বার ওপেনার ট্রাই করবো এখানে? ধরেন রিশাদ হোসেনকে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে 4 নম্বরে খেলিয়েছি, তাকে 4 নম্বরে খেলানো, তাকে ওপেন করানোর মধ্যে পার্থক্যটা কি? ধরেন তাকে আমরা ওপেন করালাম, ধরেন কথার কথা সেটা করালাম। ইভেন ধরেন শেখ মাহেদী হাসানকে আমরা ওপেন করালাম, কিন্তু আপনি সেটা ওপেন করিয়ে আপনি আসলে 11-এ আপনার লাভটা কি হবে? আপনি লোয়ার অর্ডার থেকে একজন, ধরেন এখানে তানজিদ তামিম তিনিও 0 করছেন, 2 করছেন, 4 করছেন, সো এখানে রিশাদকে নামাই, শেখ মাহেদীকে নামাই, তারাও তো আর এর চেয়ে খারাপ করবেন না, ঠিক আছে, এটা আমি মেনে নিলাম। আপনি তখন একাদশটা সাজাবেনটা কিভাবে? ওখানে আমরা কোন অ্যাডভান্টেজটা পেতে চাইবো? আমরা তো অলরেডি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে 6 জন বোলার নিয়ে খেলেছি, আমরা কি 7 জন বোলার নিয়ে ভারতের বিপক্ষে খেলবো? না। তাহলে হচ্ছে কি আমাদের ওখানে একজন ব্যাটসম্যান দিয়ে রিপ্লেস করতে হবে। ব্যাটসম্যান আমাদের বাইরে বসে আছেন কে? ব্যাটসম্যান আমাদের বাইরে বসে আছেন, যদি আপনি সেটা চিন্তা করেন, জাকের আলী অনেক বাইরে বসে আছেন, আর সৌম্য সরকার বাইরে বসে আছেন, মানে লাস্ট ম্যাচটাতে বাইরে বসেছিলেন। এখন জাকের আলী অনেককে তাহলে হচ্ছে কি আমরা 7 নম্বরে আবার নিয়ে আসি ওইখানকার কাউকে দিয়ে, বা ধরেন জাকের আলী অনেককে দিয়ে ওপেন করে, মানে এরকম আউট অফ দ্য বক্স উদ্ভট চিন্তা ভাবনা করা ছাড়া আর কি কোনো উপায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আছে? আমাদের বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, টিম সিলেকশন, সেটা স্কোয়াড সিলেকশন বা একাদশ সিলেকশন নিয়েও আমরা সমালোচনা করি, যৌক্তিক সমালোচনা বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু আমাকে এখন আপনি বলেন যে ওপেনিং পজিশনে টিম ম্যানেজমেন্ট এখন করবেটা কি? টিম ম্যানেজমেন্ট যদি এখন লিটন দাসকে ব্যাক করছে, করতে হবে, তাকে তানজিদ হাসান তামিমকে কি ব্যাক করবে, নাকি এখানে সৌম্য সরকারকে ফিরিয়ে আনবে, নাকি এখানটাতে শেখ মাহেদী বা রিশাদকে ওপেন করাবে, নাকি এখানে জাকের আলীকে এনে ওপেন করাবে, নাকি এখানে 7 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবে? টিম ম্যানেজমেন্টের অপশন নাই রে ভাই। আমাদের পারফরম্যান্সের অবস্থা এত খারাপ, এত জঘন্য, এবং আমাদের ওপেনাররা এত বাজে পারফর্ম করছেন। আর আপনি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে আপনি ওই যে বুমরা, সিরাজ, আশদীপ, তাদের সামনে আপনি কাকে ছেড়ে দেবেন ওপেনার হিসাবে? মানে প্রপার ওপেনার যে না, তাকে ছেড়ে দেওয়াটা কি সেটা তার প্রতিও ফেয়ার হবে? এই কারণে আমি বলছি যে শূন্যের চক্করে যখন পড়ে গেছেন তানজিদ হাসান তামিম, আবার তাই শূন্যের চক্করে পড়া সৌম্য সরকারকেই ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের, বা আনার সেই আলোচনাটা চলছে, আলোচনাটা চলবে। এর বাইরে বাংলাদেশের আসলে আর কোনো অপশন নাই, এর বাইরে আসলে টিম ম্যানেজমেন্টের কোনো অপশন নাই। আমার কাছে বা এটার কোনো সমাধান নাই, সত্যি সত্যি সমাধান নেই। আমি তো একটা বলে দিলেই হলো, আমার কথা শুনে তো আর টিম সিলেকশন করবে না। একটা তো আমি বলতেই পারি যে না ঠিক আছে, এই ওপেনার বা এই ওপেনিং পেয়ার করা উচিত, এই পার্টনারশিপ। কিন্তু সত্যি সত্যি এই 4 জন ওপেনার ওয়ার্ল্ড কাপে খেলানোর পর এবং সবাই ব্যর্থ হওয়ার পর
আমার কাছে এটার আর কোনো সমাধান নেই। আপনি আমাকে বলে দেন যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপে তাহলে কাকে, কাকে আপনি দেখতে চান? শান্তকে তো আর এখন শান্ত ৩ নম্বরে যেহেতু রান পেয়েছেন তাকে তো খেলানো হবে না। লিটন, সৌম্য এবং হচ্ছে গিয়ে তানজিদ তামিম এই ৩ জনের মধ্যে কোন ২ জন? নাকি রিশাদ, শেখ মাহেদী, জাকের আলী অনেক এদের কাউকে হচ্ছে গিয়ে ওপেনার হিসেবে আপনি দেখতে চান? ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ আপনার পছন্দের কোন ২ জন? জানিয়ে দেন আমাকে। আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নাই রে ভাই।